ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওটা হতে যাচ্ছে টম লুজেস এ টুথ, তার এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামার। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা একটু লেংদি হবে। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্ররা শুধুমাত্র উত্তরটা জানুক তা নয়, কিভাবে উত্তর পরীক্ষার খাতায় কোয়েশ্চেন দেখে উত্তর লিখতে হয় সেটাও তারা সেই পদ্ধতিটাও চিনে রাখুক। সেইভাবে আমি তোমাদের উত্তরটা দেখাবো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করো। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে যাও, ওখানে যে তোমরা লিখতে পারো। টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ। যখন কোনো অল্টারনেটিভ কোয়েশ্চেন হবে সেখানে সবসময় পরীক্ষার খাতায় দেওয়া থাকে কীরকম 2 কি 3টে কনফিউজ করে দেওয়া থাকে। এখানে একদম সহজ, আমরা জানি। যদি একদম শিওর থাকো তাহলে আমার দেখার দরকার নেই, আর যদি না শিওর থাকো তখন সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, যে টেক্সটটা দেওয়া থাকবে সেই টেক্সটটা একটু দেখে নেবে। আমি এটা যদিও শিওর যে এটা মন্ডে হবে, তবু আমি একবার দেখিয়ে নিচ্ছি তোমাদের। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, তাহলে এখানে অ্যান্সারটা হবে মন্ডে। নাম্বার 2, ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ শি উড। যদি আন্ট পলি জানতেন যে টমের একটা লুজ টুথ বা আলগা হয়ে যাওয়া দাঁত আছে, তাহলে তিনি কি করেন? অবশ্যই শিওরলি পুল ইট আউট। তোমরা এটা জানো। টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট ব্ল্যাঙ্কেট পিলো মস্কিটো নেট। এখানে দুটো অ্যান্সার আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে হয় ব্ল্যাঙ্কেট হবে না হলে শিট হবে। তাহলে যদি আমরা জানি এটা শিট, কিন্তু যদি এটা কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই দেখে নেবে। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট। শিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল। কাকে ডাকতে গিয়েছিল? আন্ট পলি। দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ মেড অফ কটন, জুট, সিল্ক, উল। অ্যান্সার হবে সিল্ক। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে, অর্থাৎ 1 কি 2 লাইনে তোমাদের বাক্যটা লিখতে হবে। হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ। টমের কোন দাঁতটা লুজ হয়ে গিয়েছিল, আলগা হয়ে গিয়েছিল? অ্যান্সারটা দেখো, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তোমরা টেক্সটে যে অ্যান্সারটা, যে বাক্যটা দেওয়া হয়েছে সেটা ডিরেক্ট তুলে দিতে পারো, কিন্তু শিক্ষকের কাছে ভালো ইমপ্রেশন তুলে ধরতে গেলে তোমাদের অবশ্যই উচিত হবে কোয়েশ্চেন থেকে অ্যান্সারটা লেখা। তোমরা তাহলে উত্তরটা পেয়ে গেছো। ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ। তাহলে ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ, ফুল স্টপ। হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম। মেরি এবং সিড কিভাবে টমের সঙ্গে সম্পর্কিত? আমরা একটা জিনিস জানি, মেরি হচ্ছে কি টমস কাজিন, এটা আমরা জেনে গেছি কারণ বলাই আছে। এবং সিড কিন্তু আন্ট পলিকেও আন্ট বলছিল, অর্থাৎ সিড হচ্ছে টমের ভাই। তাহলে আমরা এটা লিখতে পারবো, সিড ইজ দ্য ব্রাদার অফ টম অ্যান্ড মেরি ইজ টমস কাজিন। হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টায়ার হিম। কেন টম সিডকে বলেছিল তাকে ঝাঁকুনি না দিতে? তার একটা বড় কারণ হচ্ছে কি না, টম ওয়াজ ফেইনিং। ফেইন মানে ভান করা, FEIGN, ফেইন। অর্থাৎ সে যে মানে মিথ্যে কথা বলছে সেটা তাহলে ধরা পড়ে যাবে, সেই জন্য তাকে টমকে বারণ করেছিল যে তাকে না নাড়াতে। টম আস্ক সিড নট টু স্টায়ার হিম বিকজ হি থট সিড মাইট ফাইন্ড আউট দ্যাট টম ওয়াজ মোনিং ফলসলি। হোয়াই ডিড টম প্রিটেন্ড মানে ছলনা করা, হিজ টো ওয়াজ পেনিং। কেন টম এইটা ছলনা করছিল যে তার পায়ের আঙুল যন্ত্রণা হচ্ছে বা পায়ের পাতায় যন্ত্রণা হচ্ছে? না, এটা একদম সিম্পল রুল, টু অ্যাভয়েড স্কুল। তাহলে টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেনিং, এখান থেকেই বাক্যটা লিখছি দেখো, টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেনিং বিকজ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড স্কুল অ্যান্ড স্টে অ্যাট হোম। এক্সারসাইজ 3, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর। সে একবার ডক্টরের কাছ থেকে কি শুনেছিল সেটা, যেটা তার মনে আছে। তাহলে হি রিমেম্বার্ড
hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. এটা লিখলেই অ্যান্সার। How did Aunt Polly react to the news? Aunt Polly অর্থাৎ কাকিমা পলি রিয়্যাক্ট কি প্রতিক্রিয়া দিয়েছিল টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, টম যে মারা যাচ্ছে এই খবরের উপর আন্ট পলি কি প্রতিক্রিয়া দিয়েছিল? দেখো, শিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড, ও আন্ট পলি কাম, টম ইজ ডাইং। ডাইং একটা প্রচণ্ড অবিশ্বাস, হঠাৎ করতে কি এমন হলো? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হোয়াট রাবিশ। তিনি তারপরই তিনি এই খবরটাকে একদম টোটালি রিফিউট করে দেন যে নো, আই ডোন্ট বিলিভ ইট, তিনি বিশ্বাসই করছিলেন না। তাহলে আমরা এখানে কিভাবে অ্যান্সারটা লিখব? হোয়েন আন্ট পলি হার্ড দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, সি ডিড নট বিলিভ দ্য নিউজ অ্যান্ড এক্সপ্রেসড হার অ্যাঙ্গার। হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কীভাবে টমের আলগা দাঁতটাকে বের করা হলো? দেখো, দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bed post. She pulled and the tooth hung dangling by the bed post. ওকে স্টুডেন্টস, দেখো তোমাদের দুটো সেট দেওয়া হয়েছে যেটা বইয়ে আছে। সেট 1 টম ইজ ডাইং, সেট 2 টম গ্রোন্ড লাউডার। দুটো বাক্যই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমাদের দেখো ট্রান্সফর্ম করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে যে ট্রান্সফরমেশনটা করা হয়েছে সেটা মাত্র গঠনগতভাবে করা হয়েছে, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের যে পরীক্ষায় ট্রান্সফরমেশন দেয়া থাকে মাধ্যমিক পরীক্ষায়, সেখানে গঠনগত ট্রান্সফরমেশন হবে কিন্তু মিনিং বা অর্থ কিন্তু একই থাকবে। সেই ধরনের কিভাবে ট্রান্সফরমেশন হয় ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্য থেকে অ্যাসার্টিভ, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ওই ভিডিওটা যদি দেখো তোমাদের সারা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি একটা অ্যাসার্টিভ বাক্য থেকে বা স্টেটমেন্ট থেকে কিভাবে ইন্টারোগেটিভ বাক্য করা হয় সেটা আমরা আজকে একটু দেখব। এখানে লক্ষ্য করে নাও, টম ইজ ডাইং, এটা হচ্ছে একটা নর্মাল বাক্য। তার সাবজেক্ট হচ্ছে টম, ভার্ব হচ্ছে ডাইং, ইজ ডাইং এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পরিষ্কার বুঝতেই পারছো। সেট 2তে দেখো সেখানে কিভাবে দেওয়া হয়েছে না, এটাকে ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে না, যখন বাক্যের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে, এখানে ইজ আছে, ওয়াজ ওয়্যার হতে পারে, অ্যাম হতে পারে, যেমন যদি সাবজেক্ট আই হতো অ্যাম, দে হলে আর, শ্যাল বা উইল বা কোনো মোডাল থাকলে সেটাও চলতে পারে। সেই মোডাল বা অক্সিলিয়ারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। দেখো সাবজেক্ট এখানে টম, তার আগে এসছে ইজ, তাহলে ইজ টম ডাইং, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে দেখো টম গ্রোন্ড লাউডার, এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, সাবজেক্ট হচ্ছে টম, মেন ভার্ব হচ্ছে তার পাস্ট টেন্স হচ্ছে গ্রোন্ড, গ্রোন সেই ভার্বের পাস্ট টেন্স গ্রোন্ড, লাউডার। তো সাবজেক্ট ভার্ব, এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা শ্যাল, উইল বা ক্যান, কুড, মে, মাইট, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডু ফর্মের পাস্ট টেন্স ডিড আনতে হয়। কার আগে বসবে না, নর্মালি সাবজেক্টের আগে, আমি বলেছি সাবজেক্টের আগেই বসবে। নর্মাল অক্সিলিয়ারি হলে সেটা হচ্ছে সাবজেক্টের আগে বসে, ঠিক তেমনিভাবে সাবজেক্টের আগে ডিড বসবে। যদি কোনো নর্মাল অক্সিলিয়ারি না থাকে তখন আমাদের ধার করে নিয়ে আসতে হয়। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তাই ডিডটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে। নেক্সট বাক্যটা দেখো, টম হোয়াট এ শক ইউ গেভ মি, টম তুমি আমাকে কি শক দিলে। নর্মালি তোমরা দেখতে পাচ্ছ এর শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি চিহ্ন কীরকম হয়, এইরকম এক্সক্লেমেটরি চিহ্ন এখানে একটা আছে, তার মানে নর্মালি এটা বাক্যটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাকে সিম্পল স্টেটমেন্টে করতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে করতে হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স কিভাবে ট্রান্সফর্ম করতে হয় তার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা দেখলে অবশ্যই তোমাদের সারা ডাউট ক্লিয়ার হয়ে যাবে।
দেখো এই হোয়াট আর শক, এই হোয়াট শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু জিজ্ঞাসাসূচক বাক্যের জন্য নয়। এখানে হোয়াটটা হচ্ছে এমফেসিস, জোর দেওয়ার জন্য WH শব্দ আমরা নিয়ে আসি হোয়াট। আর আরেকটা শব্দও ব্যবহৃত হয় হাউ, হাউ বিউটিফুল দ্য সিন ইজ। ওকে, তো অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে যখন আমি নর্মাল ট্রান্সফরমেশন করব, অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করো, হোয়াট এ শক এইটার উপর জোর দেওয়া হয়েছে, তাই এটাকে আগে নিয়ে আসা হয়েছে। নর্মাল বাক্যটা হচ্ছে ইউ গেভ মি, এইটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এইটা যখন পেছনে চলে আসবে। কিন্তু ওই হোয়াটের বদলে তখন কি হবে না গ্রেট বা ভেরি, এখানে হোয়াটের বদলে হবে ভেরি, গ্রেট। টম ইউ গেভ মি, ইউ গেভ মি এ গ্রেট হোয়াট এ গ্রেট শক। তখন এটা যখন অ্যাসার্টিভ বাক্য হবে তখন ফুল স্টপ, এটা দিতে কিন্তু ভুলবে না, না হলে বাক্যটা ভুল হয়ে যাবে। দ্বিতীয় বাক্য তোমরা বুঝতেই পারছো, এটা একটা ন্যারেশন। কোন সেন্টেন্সে আছে, এটা একটা ইম্পারেটিভ বাক্য। এখানে রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, প্লিজ এটাকে তুমি টেনে বের করে নিয়ে মানে ফেলো না। তাহলে যে ন্যারেশন চেঞ্জ তোমরা জানো, তো এখানে যখনই রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ মানে হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে, তখন কি হবে রিকোয়েস্টেড। টম রিকোয়েস্টেড কাকে না হিজ আন্টি, এখানে বাইরে নিয়ে এলাম। ডোন্ট পুল ইট আউট নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, ইম্পারেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা কিভাবে করি না ডোন্টের বদলে আগে নটটাকে আগে নিয়ে আসি, তারপরে টু, নট টু। নর্মালি টু যদি যদি অ্যাফার্মেটিভ বাক্য হতো তাহলে টু পুল ইট আউট, কিন্তু যখনই নেগেটিভ হবে নটটাকে এই টু এর আগে নিয়ে চলে আসি, নট টু পুল ইট আউট। নেক্সট দুটো বাক্য দেওয়া হয়েছে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, টম ইউ উইল নট ডাই। প্রথম বাক্যটার ক্ষেত্রে দেয়ার ইজ নো নেগেটিভ ওয়ার্ড লাইক নো, নট, নেভার। এই শব্দগুলো না থাকার জন্য এই বাক্যটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে নট আছে, অর্থাৎ এটা না সূচক বাক্য, নেগেটিভ। তো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য কিভাবে পরিবর্তন করা হয় সেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে ভালোভাবে বুঝতে পারার জন্য। হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সে প্রার্থনা করলো যে সে যেন অসুস্থ হয়। হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, এই সিকটা মানেটা কি? সিক মানে অসুস্থ, তার মানে ভালো নয়, শরীর ভালো নয়, অর্থাৎ নট ওয়েল মানেই হচ্ছে সিক। তাহলে বাক্যের অর্থ একই থাকলো কিন্তু গঠনটা চেঞ্জ হয়ে গেলে আমি একটা নেগেটিভ শব্দ নিয়ে চলে এলাম, নট। অর্থাৎ কিভাবে হয় না এটার অর্থাৎ এই শব্দটার বিপরীতটাকে না বলে দেওয়া, সিকের বিপরীত হচ্ছে ওয়েল ভালো, তাকে না বলে দেওয়া মানেই সিক। তো আমি সমস্ত ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওটায়, তোমরা দেখে নেবে। টম ইউ উইল নট ডাই, টম তুমি মারা যাচ্ছ না, নট ডাই মারা যাচ্ছ না, তার মানে কি বেঁচে থাকবে, তার মানেটাই হচ্ছে বেঁচে থাকবে। তাহলে টম ইউ উইল রিমেইন অ্যালাইভ, তুমি বেঁচে থাকবে, বা ইউ উইল সারভাইভ, একই ব্যাপার। ইউ উইল রিমেন অ্যালাইভ অর ইউ উইল সারভাইভ একই মানে, তুমি বাঁচবে। নট ডাই, দেখো এই অ্যালাইভ শব্দটার বিপরীত হচ্ছে লাইভ মানে কি বেঁচে থাকা, তার বিপরীত হচ্ছে ডাই, তার ডায়েরটাকে না বলে দেওয়া, অর্থাৎ তার বিপরীতটাকে না বলে দেওয়া। ঠিক এভাবেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ট্রান্সফর্ম করি। এটা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক কেন তোমাদের উচ্চ মাধ্যমিকেও এগুলো লাগে। এরবার চলে আসো তোমাদের যে এক্সারসাইজটা দেওয়া হয়েছে তার কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করি। প্রথমটা দেখো, রফিক ওয়াজ রানিং ফাস্ট, এই বাক্যটাকে করতে হবে কি না ইন্টারোগেটিভ। তো এখানে যখনই ইন্টারোগেটিভ করতে দেওয়া হবে আমাকে আগে খুঁজতে হবে হোয়েদার দেয়ার ইজ এনি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্বের অক্সিলিয়ারি ওয়াজ আছে কারণ এটা পাস্ট টেন্স তাই ওয়াজ। তাহলে সবসময় অক্সিলিয়ারিটা আগে আসবে, ওয়াজ রফিক রানিং ফাস্ট এবং তার সঙ্গে জিজ্ঞাসা সূচক চিহ্ন, এটা না দিলে বাক্যটা কিন্তু ঠিক না। নেক্সট হচ্ছে দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, ছেলেটি কখনো ভুলে যাবে না সেই অত্যাশ্চর্য বা এক্সাইটিং উত্তেজনাকর বা আকর্ষক ঘটনাটা।
তাহলে এখানে নেভার শব্দটা দেওয়াই আছে, নেভার মানেটাই হচ্ছে না, অর্থাৎ এটা একটা নেগেটিভ, একে ট্রান্সফর্ম করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। একদম ফার্স্ট রুলটা আমি যে ভিডিওটা করেছি তার ফার্স্ট রুলটাই দেওয়া হয়েছে, অর্থাৎ বিপরীতকে না বলা। বিপরীত মানেটা কি দেখো, ফরগেট, ফরগেটের বিপরীত কি? ফরগেটের বিপরীত হচ্ছে রিমেম্বার। নেভার ফরগেট কখনোই ভুলে যাবে না মানে অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে। তাহলে একদম সিম্পল, দ্য বয় উড অলওয়েজ, সরি এসটা এখানে একটু, অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং incident. Next, they had a wonderful time last evening. ইভিনিং তোমরা শব্দটা উচ্চারণটা ভালো করে জেনে রাখো, ইভিনিং নয়, ইভিনিং, ইভনিং। যাই হোক, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম, আমাদের একটা দারুণ সময় কেটেছিল লাস্ট ইভিনিং, আগের সন্ধেবেলা। তাহলে এইটাকে করতে হবে তোমাদের সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানেটাই কি? ওখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে তোমাকে ইমোশনটা এমনভাবে নিয়ে আসতে হবে এবং একটা কোনটার উপর জোর দিতে হবে না, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম, ওয়ান্ডারফুল টাইম এটার উপর জোর দিতে হবে এবং এমনভাবে লিখতে হবে যাতে ওটা ইমোশন প্রকাশ পায়, আর দারুণ একটা সময় কেটেছিল। তাহলে আমি কি বলেছিলাম, হোয়াট একটু আগেই দেখিয়েছিলাম। তাহলে হোয়াট সরি what a wonderful time, এইটাকে আনতে হবে সামনে, তারপরে সাবজেক্টের পর যেটা থাকবে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। তাহলে সিম্পলি বুঝতে পারলে কিভাবে একটা স্টেটমেন্ট থেকে বা অ্যাসার্টিভ বাক্য থেকে কিভাবে, ও সরি আমিই ভুলে যাচ্ছি, দেখো আমরাও ভুল করি, এখানে আমরা এক্সক্লেমেশন মার্কটা দিইনি। উই হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, তাহলে জোর দেওয়া হলো হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম। ওকে, আই এম গোয়িং টু ইউজ দিস রেড ইঙ্ক বিকজ আই হ্যাভ এক্সস্টেড মাই ব্লু ইঙ্ক, সরি। রিনা ট্রায়েড অল হার প্ল্যান্স, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ হাসূচক বাক্য। রিনা সমস্ত প্ল্যানগুলোই চেষ্টা করলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো প্ল্যান সে বাদ দিল না, তার মানেই হচ্ছে রিনা সমস্ত প্ল্যান চেষ্টা করলো। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভে আমি কী লিখবো, রিনা কোনো প্ল্যানই বাদ দিল না। তাহলে রিনা লেফট নো প্ল্যানস, কি না চেষ্টা করতে বাদ দিল না, অর্থাৎ আনট্রায়েড, আনট্রায়েড এটাও একটা রুল। এটা হচ্ছে ডাবল নেগেটিভ ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ করব, এটাও দেওয়া হচ্ছে ওই ভিডিওতে, তোমরা দেখে নিও। রিনা লেফট নো প্ল্যানস আনট্রায়েড। নেক্সট, শাট দ্য ডোর রবিন, তোমরা বুঝতেই পারছো এটা একটা অর্ডার বা এটা রিকোয়েস্টও ধরতে পারো, আমি অর্ডার হিসেবেই ধরছি, এটা একটা ইম্পারেটিভ বাক্য। তাহলে এটাকে কিভাবে চেঞ্জ করব, শাট দ্য ডোর, তাহলে রবিন কাকে অর্ডার দেওয়া হয়েছে, রবিন, রবিন ইজ রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। এখানে এই রিপোর্টিং ভার্বটাকে আমরা রিকোয়েস্টেড বদলে অর্ডারও করতে পারি, অসুবিধে নেই, অর্ডার্ড। তো যেহেতু রবিন ইজ রিকোয়েস্টেড এখানে প্যাসিভ করা হয়েছে, তাই অর্ডার্ড বা রিকোয়েস্টেড পাস্ট পার্টিসিপল করা হয়েছে। নাও আই হ্যাভ এ কল ফর এ ডিনার, সো লেট মি ফিনিশ দ্য ডিনার অ্যান্ড দেন আই শ্যাল কন্টিনিউ দ্য ভিডিও। ওকে, আই এম ব্যাক। নেক্সট, ফ্রেজাল ভার্ব। ফার্স্ট, সারেন্ডার্ড। ফ্রেজাল ভার্বটা আগে কি সেটা বলে নিই। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে ভার্বের সঙ্গে কখনো প্রিপোজিশান, সেটা অন হতে পারে, সেটা ইন হতে পারে, সেটা অ্যাট হতে পারে,
বা কখনো কখনো অ্যাডভার্ব যুক্ত হয়ে একটা নতুন অর্থ তৈরি করে, তাকে বলা হয় ফ্রেজ ভার্ব, অর্থাৎ একের বেশি শব্দগুচ্ছ নিয়ে যে ভার্ব, ফ্রেজ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তোমাদের যেখানে এক্সারসাইজ 5-এ দেওয়া হয়েছে ফার্স্ট সারেন্ডার্ড, দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট ফাইট, শত্রু সারেন্ডার করলো। সারেন্ডার মানে হচ্ছে কি, সারেন্ডার করা মানে আত্মসমর্পণ করা, উইদাউট এ ফাইট, কোনো যুদ্ধ ছাড়াই। তো এর ফ্রেজাল ভার্ব কোনটা হবে? এখানে অনেকগুলো তোমাদের দেওয়া আছে, বইটা দেখে নিও। এখানে অনেকগুলো লুক ইনটু, মেক আউট, লুক ফর, কাম রাউন্ড বা কেম রাউন্ড এখানে দেওয়াই আছে, গিভ ইন এবং কল আপ। তো প্রথমটা সারেন্ডার্ড যেহেতু পাস্ট টেন্সে আছে, অ্যাকচুয়ালি গিভ ইন তার মানেটা হচ্ছে পাস্ট টেন্সে হবে গেভ ইন। নেক্সট কিওর্ড, বলা হয়েছে এখানে দ্য চাইল্ড ওয়াজ কিওর্ড ইন এ মান্থ। তাহলে চাইল্ড কিওর মানে সুস্থ হওয়া, এখানে আছে কিওর্ড পাস্ট টেন্স, অ্যাকচুয়ালি এর নর্মালি যেটা হওয়া উচিত ছিল কাম রাউন্ড, যেহেতু পাস্ট টেন্স তাই কেম রাউন্ড। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, ইনভেস্টিগেটেড এটাও পাস্ট টেন্স। বাক্যটা হচ্ছে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, তাহলে ইনভেস্টিগেটেড তদন্ত করা, তাহলে লুক ইনটু, লুকের পাস্ট টেন্স যেহেতু ইনভেস্টিগেটেড তাই লুকড ইনটু। আর লুক ফর মানে খোঁজা, ফাইন্ড। এখানে লুক ফর তোমাদের একটা দেওয়া আছে যেটা এক্সট্রা। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড, পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। পূজা কুড আন্ডারস্ট্যান্ড যেহেতু এটা ভার্বের ওয়ান নর্মাল ভার্ব হিসেবেই আছে তাই আন্ডারস্ট্যান্ড। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড তাই মেক আউট। তোমরা জানো যে কুড বা ক্যান মোডাল অক্সিলিয়ারি পর ভার্বের প্রধান যে মূল যে ফর্ম সেটাই থাকে। রিমেম্বার স্মরণ করা, দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস। তাহলে এখানেও একই কুডের পর আছে বলে এটা রিমেম্বারই আছে। তাহলে রিমেম্বার মানে কল আপ, স্মরণ করা, কল আপ। If you like this video, please subscribe the channel and hit the like button. And of course, if you have any queries, go to the comment section and write a comment. Stay healthy and stay protected. I will see you in another video. Bye.